This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. মা কি ছিলেন আর কি হইলেন, মানে খুব খুব সেই দিনগুলোর কথা মনে পড়ছে যখন আমরা ওই কলেজ থেকে বেরিয়েছি সদ্য। সেই সময় বাংলা কীরকম ছিল বলুন তো? তখন আমরা একটা কথাই শুনতাম, এইখানে কিচ্ছু নেই, এখানে কিছু হবে না। হ্যাঁ, বাংলায় একটাই তখন শিল্প ছিল, সেই শিল্পটার নাম শিল্প বিরোধিতা। বাংলায় শিল্প হয় বলে কেউ মনে করতেন না, আর শিল্প হতে পারে বলে স্বপ্নও দেখতেন না কেউ। কথায় কথায় বন্ধ, হরতাল, কারখানার গেটে তালা, জঙ্গি শ্রমিক আন্দোলন, এসবগুলো হতো। এগুলো সব, এবং যখনই আমরা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখেছি, যখন বাইরে যেতাম না কাজ করতে, লোকজনের মধ্যে, বিভিন্ন রাজ্যের লোকজনের মধ্যে এই বাংলার মানুষজন সম্পর্কে একটা অদ্ভুত ধারণা ছিল। এখানকার ওয়ার্ক কালচার নিয়ে একটা অদ্ভুত ধারণা ছিল। এখানে লোকজন কাজ করে কম, রাজনীতি করে বেশি। আমার ধারণা আপনাদেরও অনেকেরই এই অভিজ্ঞতাটা হয়েছে আর কি। একটাই কথা শুধু, যেটা শুনতে শুনতে বড় হয়ে গেলাম, ওই এখানে কিচ্ছু নেই। ব্যাপারটা চলছিল জানেন তো। ওই মাঝখানে ওই বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে হঠাৎ সিঙ্গুর টিঙ্গুরকে কেন্দ্র করে একটা শিল্প রব উঠেছিল বটে, কিন্তু টাটা বিদায়ের পর আবার সেই একরকম যে কে সেই অন্যরকম কিছু ভাবার বা বলার কোনো সুযোগই ছিল না। চলছিলই। গত কয়েক বছরে এই পরিস্থিতিটা কিন্তু একটু একটু করে বদলাচ্ছিল বলে মনে হচ্ছিল। মানে রাজ্য সরকার আর তৃণমূল নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল পরিস্থিতিটা নিশ্চয়ই বদলাচ্ছে। হয়তো আমি বা আপনি সবসময় বুঝতে পারছিলাম না, ধরতে পারছিলাম না, কিন্তু বদলাচ্ছিল। এই যে তৃণমূল নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কথাবার্তা, সব কিছু থেকেই এটা বোঝা যাচ্ছিল বাংলায় শিল্প বিপ্লব এলো বলে। আমাদের আর সেই পুরনো সেই দিনের কথা মনে করার কোনো দরকার নেই, বরং আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি। শিল্পের ভগীরথ হয়ে ওঠার একটা চেষ্টা, মোদ্দা কথা। হঠাৎ করে আমরা বুঝতে পারছিলাম ভগীরথ এলো বলে। তৃণমূলের সেই কনফিডেন্স, সেটাকে কিন্তু আবার সার্টিফাই করে দিয়েছিলেন মুকেশ আম্বানির মতো বড় শিল্পপতিও। ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যের ঢালাও প্রশংসা করেছিলেন মুকেশ আম্বানি। মনে পড়ছে আপনাদের? এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. Bengal is poised to become the logistics hub of the East, which will attract new domestic and international investments. In terms of the cost of doing business, it's one of the lowest in India. Therefore, businesses and investors identify Bengal as a land of myriad possibilities and a land of growth and creativity. আমরা বাঙালিরা একটু বিনয়ী জাত, তো আমরা ওই আত্মম্ভরিতায় বিশ্বাস করি, বা বিরাট করে কিছু করে ফেলবো, এটাও আমাদের বিশ্বাস করতে খুব অসুবিধা হয়। কিন্তু যখন কেউ কিছু বলে টলে দেন, আমরা তখন বিশ্বাস করি যে অন্য কারোর কাছ থেকে শুনতে হবে, আমরা নিজেরা বিশ্বাস করতে পারবো না। তো যখন মুকেশ আম্বানির মতো এত বড় একজন শিল্পপতি, তিনি এত বড় কথা বললেন, বাংলাকে এত বড় একটা সার্টিফিকেট দিলেন, বিশ্বাস করুন শুনে মনে হচ্ছিল যে তাহলে তো নিশ্চয়ই বলে না, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ইচ্ছে থাকলে উপায় হয়, নিশ্চয়ই ইচ্ছে হয়েছে, আর সেই জন্যই উপায় বেরোচ্ছে। এই যে রাজ্য সরকার শিল্প আনতে এত চেষ্টা করছে, সেই চেষ্টার ফলটা এবার আমরা নিশ্চয়ই পাবো। মনে হয়েছিল যে সবুরে মেওয়া ফলবে, সত্যিই ফলবে। এত লম্বা সময় ধরে শিল্পের জন্য এত অপেক্ষা, এবং তারপর এত বড় করে তাকে আহ্বান জানানো, অভ্যর্থনা জানানোর জন্য এরকম এলাই ব্যবস্থা, এটা নিশ্চয়ই বৃথা যাবে না। আর ওই বললাম, অত বড় শিল্পপতি যখন বাংলাকে এত বড় সার্টিফিকেট দিচ্ছেন, এত সম্ভাবনা খুঁজে পাচ্ছেন,
তখন নিশ্চয়ই আমাদের রাজ্যে বড় বড় শিল্পগুলো এলো বলে। হ্যাঁ, অপেক্ষা করতে করতে মাস 7 পার হয়ে গেছে, আশা ছাড়িনি জানেন তো। মনে হচ্ছিল চোখে দেখা যাচ্ছে না বলে বিশ্বাস হারাবো কেন, কত কিছুই তো আমরা চোখে দেখতে পাই না, তাহলে কি সেটা মিথ্যে হয়ে যায়? এখানে বসে আপনি নিউ ইয়র্ক দেখতে পান, আমেরিকা দেখতে পান, তাহলে কি আমেরিকা নেই? সুতরাং আরও কয়েকটা মাস, অল্প কয়েকটা মাস অপেক্ষা করেই নিন। এই তো নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসবে, ব্যাস চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন এমনিতেই হয়ে যাবে। জানতে পারবো যে গত বছরের বাণিজ্য সম্মেলনের পর থেকে এই 1 বছরে কটা শিল্প বাংলা এলো, কি শিল্প হলো। কারণ ওই গত বছর রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিলেন রাজ্যে বিনিয়োগের জন্য 3,77,000 কোটি টাকার প্রস্তাব জমা পড়েছে। ভাবতে পারছেন 3,77,000 কোটি টাকা, কতগুলো শূন্য, কতগুলো সংখ্যা থাকে বলুন তো। এতগুলো টাকার প্রস্তাব, কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে সেটাই জেনে যাব ওই এবারের বৈঠক থেকে, এরকমই আশায় ছিলাম, কিন্তু হতাশ হয়েছি জানেন তো। এবছর ওই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনটাই হচ্ছে না। অথচ দেখুন কোভিডের সময়টুকু বাদ দিলে বাণিজ্য সম্মেলন আয়োজনে তো কোনো ছেদ পড়েছে বলে কখনো শুনেছিলেন? আমরা শুনিনি। প্রত্যেকটা শীতকালে ওই পরিযায়ী পাখিরা আসার আগে এই বাংলায় দেশ বিদেশ থেকে শিল্পপতিরা এসে যেতেন। এবছর আর সেটা হবে না জেনে খুব খারাপ লাগছে জানেন তো। আর কেন হবে না সেটা তো একটা জানার দরকার আছে। চট করে এরকম শুনে ফেললে কীরকম একটা শূন্যতা সৃষ্টি হয় না, কীরকম একটা ধাক্কা লাগে না। নবান্নে শিল্পপতিদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে লোকসভা ভোটের জন্য বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নেওয়া যায়নি, আর প্রস্তুতিটা নেওয়া যায়নি, সুতরাং এবছর সম্মেলন হবে না। এখানেই প্রশ্নটা, লোকসভা ভোট যে আছে সেটা তো কারোর অজানা ছিল না। এবার ভোটের কথা মাথায় রেখে আগেভাগে কি প্রস্তুতি নেওয়া যেত না? ওই কথায় বলে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। শিল্প হোক না হোক, আসুক না আসুক, প্রত্যেক বছরে যে শিল্প আনার জন্য একটা প্র্যাকটিস, এটা তো চলছিল। সেটার থেকে হয়তো একটা সময় আমরা পারফেক্ট হয়ে যেতাম, চলতে চলতে কিছু না কিছু তো হতো, সেটাই একদম বন্ধ হয়ে গেল। 2019 সালেও তো লোকসভা ভোট হয়েছিল, সে বছর কী হয়েছিল ইন্টারনেট সার্চ করে দেখুন, দেখবেন 2019-এ লোকসভা ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে শিল্প সম্মেলন করে ফেলেছিল রাজ্য, একদম বড় সড়ো করে। কিন্তু শিল্পে লক্ষ কোটি বিনিয়োগের আশ্বাসও তো সে বছর এসেছিল ওই শিল্প সম্মেলনে, এবং সেই আশ্বাস নিয়ে ভোটে গিয়েছিল তৃণমূল। তাহলে এই বছর কেন সেরকম কিছু করা গেল না? ইচ্ছে থাকলে কি উপায় হতো না? নাকি ইচ্ছের ক্ষেত্রটাই ছিল না? খামোকা বিরোধীরা মাঝখান থেকে জানেন তো এই সুযোগ পেয়ে গেলেন, কোটি কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেয়েই যাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টাটা এতদিন করেছে তৃণমূল, সেই সব বিরোধীরা ভাবুন এখন বলছেন রাজ্য সরকার নাকি এই শিল্প আনার ব্যর্থতাকে গোপন করতে চায়। এই যে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশের অতিথিদের আপ্যায়ন, এত বড় একটা আয়োজনের নিটফল নাকি শূন্য। আর সেই জন্যই নাকি ওই সাধের বাণিজ্য সম্মেলন আয়োজনে সাময়িক দাঁড়ি টেনেছে রাজ্য, বা আপাতত পিছিয়ে দিয়েছে। খুবই ভালো হয়েছে, আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের অন্তত কিছু মোচ্ছবের টাকা বেঁচেছে। হ্যাঁ, কারণ যে টাকা দিয়ে উনি শিল্প সম্মেলনটা করতেন সেই টাকার ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আসেনি। হ্যাঁ, কিছু মানে অবাঞ্ছিত লোকজন, কিছু তোলাবাজ পাড়ার নিজেদের ব্যবসায়ী বলে পরিচয় দেয়, প্রমোটার এই সমস্ত জাতীয় লোকজন গিয়ে খেয়ে দিয়ে আসতো। এতে পশ্চিমবঙ্গের কখনো কোনো উন্নয়ন হয়নি। আগেরগুলো না হলে ভালো হতো, দেরিতে বোধোদয় হওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাংলায় প্রচুর বিনিয়োগ চলছে, লগ্নি চলছে, সেই কাজগুলো পুরোদস্তুর চলছে। ফলে একটা কোনো কারণে কোনো একটা অনুষ্ঠান হয়তো হচ্ছে না, বা কবে হবে সেটা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন, কিন্তু বাংলায় শিল্পের একটা জোয়ার চলছে। বহু লগ্নি, রাজ্যের শিল্পপতিরা, দেশের শিল্পপতিরা এবং বহুজাতিক সংস্থাগুলি তারা বিপুল লগ্নি করেছে। বাংলার বহু জেলায় শিল্প তালুকের কাজ চলছে, বহু কারখানা সম্প্রসারণ হচ্ছে, নতুন কারখানা শুরু হতে চলেছে। ফলে শিল্পে বাংলা অত্যন্ত ইতিবাচক জায়গায় রয়েছে।
কুণাল ঘোষের কথা শুনে কি মনে হচ্ছে জানেন তো, সব হয় হয়, শুধু আমরাই জানতে পারি না। মানে রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ রয়েছে, কাঁড়ি কাঁড়ি বিনিয়োগ আসছে, কিন্তু আমরা কেউ কিচ্ছু জানতে পারছি না। বিরোধীরা বলেন যে শিল্প নেই, কর্মসংস্থান নেই, তাই বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। অথচ কুণাল ঘোষ বললেন তো এত শিল্প আসছে, এত শিল্প আসছে, মানে একসঙ্গে বেশি চলে এলে তো সেগুলো হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায়। তাই জন্য আপাতত একটু সময় নেওয়া হচ্ছে। ওই বড় বড় কারখানার এটা করে জানেন তো, যখন প্রোডাকশান খুব বেশি হয়ে যায়, বড় বড় অনেক বড় কারখানা, কিন্তু তারা কিছুদিনের জন্য কারখানা বন্ধ রাখেন, প্রোডাকশানটা বন্ধ রাখেন। ওই জমে থাকা প্রোডাকশানগুলো সেগুলো যখন বাইরে ঠাইরে চলে গেলে, বিক্রি বাটা হয়ে গেলে আবার নতুন করে প্রোডাকশান চালু হয়। এটাও সেরকম, একসঙ্গে অনেক কিছু চলে এসছে, তো এটা সব সেটেল করে গেলে, শিল্প টিল্প হয়ে এদের কাজকর্ম সব শুরু হয়ে গেলে, কারণ শিল্প এলেই তো আর চট জলদি একদিনে সমস্ত কিছু শুরু হয়ে যায়, একটু সময় লাগে। তো আপাতত ওই সব এসে গেছে অনেকে, তারা এখন শিল্প স্থাপন করে নিন, চাকরি বাকরি সবাই পেয়ে যান, তারপর আবার নতুন করে খোঁজ করা যাবে। আবার নতুন একটা ঢেউ চলে গেলে তো আরেকটা ঢেউ আসবে। তো আপাতত একটা ঢেউয়ের ঘাড়ে আরেকটা ঢেউ ভাঙলে আবার সেটার থেকে সুনামি টুনামি হয়ে যেতে পারে, তখন সামলানো মুশকিল। সুতরাং আপাতত একটুখানি সেই সময়টা নেওয়া হচ্ছে আর কি। দেখুন এর মাঝখান থেকে কি হচ্ছে, বাংলার ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। এতদিন তবু ওই বেসরকারি চাকরির খোঁজে বাংলার ছেলে মেয়েদের ভিন রাজ্যে যাওয়ার কথা উঠতো, আর ইদানিং তো বাংলার ছেলেমেয়েরা সরকারি চাকরির খোঁজেও বেশি দূরে না, এই বিহারে চলে যাচ্ছে, পাশের রাজ্যে। কারণ এই রাজ্যে স্কুলে নিয়োগ বন্ধ, বিহারে ক্লাস 9 থেকে 12 নিয়োগের পরীক্ষা চলছে, নিয়মিতই হয়, আর নিয়মিতই নাকি সেই পরীক্ষা দিতে যাচ্ছেন বাংলার ছেলেমেয়েরা। এবং এটা কিন্তু প্রচার নয়, এটা ফ্যাক্ট। আমরাই দেখেছি আপনাদের ওই পাটনার পরীক্ষা কেন্দ্রের বাইরে বাংলার থেকে যাওয়া ছেলেমেয়েরা কীভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবার বিরোধীরা বলেন যে রাজ্যে কাজের সুযোগ নেই বলেই বাংলার শ্রমিকরা পরিযায়ী হয়ে যাচ্ছেন। আমরা দেখেছিলাম ভোটের পর মালদা মুর্শিদাবাদ থেকে ট্রেন ভর্তি ভর্তি পরিযায়ী শ্রমিক দক্ষিণ ভারতে চলে যাচ্ছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলতে শুনেছি শিল্প নেই, কর্মসংস্থান নেই, লোকের মনে হতাশা আছে শুধু, তাই মানুষকে ভুলিয়ে রাখতে দুর্গাপুজোকেই নাকি শিল্প বানিয়ে দিয়েছে রাজ্য। আচ্ছা, এই কথাগুলোরও বলার কি কোনো মানে আছে? খালি নেতিবাচক কথা। দুর্গাপুজো যে শিল্প সে নিয়ে কোনো সন্দেহ আছে? এই যে এত সব সুন্দর সুন্দর প্রতিমা, বিরাট বিরাট প্যান্ডেল, এত আলো, এই শিল্প কি কম বড় শিল্প নাকি? আর ইউনেস্কো স্বীকৃতি দিয়ে দেওয়ার পর আমাদের দুর্গাপুজো তো এখন একেবারে এক্সপোর্ট কোয়ালিটির হয়ে গেছে। ফলে এখন আমরা 1 মাস ধরে দুর্গাপূজা করি, প্রচুর লেনদেন হয়, আর একটু ভালো সার্টিফিকেট পেয়ে গেলে সেটাকে হয়তো আমরা সারা বছরের পুজো করে দেবো। ভাবুন তো, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুরকে আমরা বছরভর কিন্তু সেক্ষেত্রে মামা বাড়িতে রেখে দেবো। বাকিদের কথা বাদ দিন, শুধু যদি লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর একবার যদি পাকাপাকিভাবে তার এই বাংলার মামা বাড়িতে আসন পেতে বসেন, তাহলে বাংলার কত লাভ ভাবুন তো, বলুন তো। আর কতদিন শুধু ওই ভাণ্ডারে লক্ষ্মী খুঁজবে বাঙালি? আরে মজা নয়, সিরিয়াসলি ভাবুন, ভেবে দেখুন যে সারা বছর যদি পুজো হয় তাহলে কত শিল্প হবে। এই তো গত বছর দুর্গাপুজোর পর রাজ্য সরকার নিজে জানিয়েছিল 80,000 কোটি টাকার শিল্প হয়েছে। তার মানে কি, শিল্প বলতে আমরা যা বুঝি শুধু সেই ভাবনাটা খুব স্টিরিওটাইপ, গদবাঁধা, তার বাইরেও অনেক কিছু আছে। মানে আমরা তো শিল্প বলতেই ভাবি যে বড় বড় কলকারখানা, শুধু রাজ্য সেটাকে শুধু শিল্প বলে মনে করে না, তার বাইরে অনেক কিছুকে শিল্প বলে মনে করে। দেখুন ওই সত্যি কথা, সেটার মধ্যে কিন্তু খুব ভুললেই, শিল্প বলতে শুধু যে বড় বড় কারখানা সেটা তো নয়, ক্ষুদ্র আর মাঝারি শিল্পও তো শিল্প। এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন না হলেও রাজারহাটের ওই কনভেনশন সেন্টারে শিল্প মেলা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন সেখানে রাজ্যের ছোট আর মাঝারি শিল্পকে শোকেস করতে হবে। ছোট আর মাঝারি শিল্পে বাংলা কিন্তু সত্যি এগিয়ে, এটাকে যে যাই বলুন অস্বীকার করতে পারবেন না। কিন্তু ছোট ছোট শিল্পে তো কর্মসংস্থানের সুযোগটাও ছোট্ট। ভারী শিল্প না হলে রাজ্যে কাজের ভারী সুযোগ কি করে তৈরি হবে? বড় শিল্প জরুরি বলেই তো এত বড় একটা বাণিজ্য সম্মেলনের আয়োজন করার পাশাপাশি
যখনই সুযোগ এসছে বিদেশ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। গত বছরই তো শিল্প সম্মেলনের আগে দুবাই আর স্পেনে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তো মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো খেলোয়াড়। এর সবথেকে বড় কারণ সৌরভ তখন শিল্পপতি হিসেবে গেছিলেন, কিন্তু সৌরভ যে আমাদের রাজ্যের একজন রোল মডেল, এটা নিয়ে তো আইকন, এটা নিয়ে তো অস্বীকার করার কিছু ব্যাপার নেই। এবার যখন মুখ্যমন্ত্রী রাজ্যের সেরা আইকনকে নিয়ে যান বিশ্বের দরবারে, তখন তো বোঝা যায় যে তিনি কতটা সিরিয়াস, লোকে বিদেশের লোকজনকে কত বড় বার্তা দিতে চাইছেন। আর তার থেকেও বড় বার্তাটা তো সৌরভ দিয়েছিলেন। সেই স্পেনে বসে, বিদেশে বসে তিনি ঘোষণা করেছিলেন এই রাজ্যের শালবনীতে শিল্প কারখানা হবে, তিনি বিনিয়োগ করছেন। কয়েকদিন আগে সৌরভ অবশ্য জানিয়েছেন যে শালবনী না, তার কারখানা হবে গড়বেতায়, কিন্তু যেখানেই হোক, একটু এদিক থেকে ওদিকে, ওই স্পেন থেকে সবই কাছাকাছি। কিন্তু ভারী শিল্প যদি অত জরুরি না হতো, মুখ্যমন্ত্রী কি দুবাই বা স্পেনে যেতেন, নাকি সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে এইভাবে শিল্পের ঘোষণা করতেন? উল্টোটাও ভাবুন, ভারী শিল্প যদি জরুরি না হতো, তাহলে এত বছর পরেও কি তৃণমূলকে ওই সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানোর গঞ্জনাটা সহ্য করতে হতো? একটা লোকেরও চাকরি বাকরি হচ্ছে, অতএব এখানে একটা তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে সিঙ্গুরে উড়িয়ে দেওয়া। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সত্যি বলছি, এত কথা এতদিন ধরে শুনতে হবে জানলে না, ওই ন্যানো স্বপ্নকে হয়তো এইভাবে চুরমার হতে দিত না তৃণমূল। এত বছর ধরে গা থেকে কিছুতেই ওই যতই ঘষছে ওই শিল্প বিরোধী তকমাটা কিছুতেই তোলা যাচ্ছে না, অথচ তোলার চেষ্টা তো প্রতিনিয়ত চলছে। ঘষতে ঘষতে ছাল চামড়া উঠে যাওয়ার জোগাড়। আর সিঙ্গুরের মানুষও, তারা কারখানার জমিতে সর্ষে ফুল না, ধোঁয়া উঠতে দেখতে চাইতে পারতেন। তারা হয়তো এতদিন দেখতে পারতেনও। তৃণমূল কী বলেছিল? তারা বলেছিল যে কিছুতেই তারা ওই 994 একর জমিতে কারখানা হতে দেবে না, 400 একর জমি ওই অনিচ্ছুক কৃষকদের ফেরত দিতে হবে। 994 থেকে 400 একর বাদ, মানে কত রইল? 500 একর। তৃণমূল বলেছিল এই 500 একর জমিতে কারখানা করলেই টাটারা কারখানা চালু করে দিতে পারে, কোনো অসুবিধা নেই, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুশকিল হচ্ছে রতন টাটা রাজি হননি। তিনি বলেছিলেন টেনে টুনে 75 একর জমি ফেরত দিতে পারে। এই 1 বছর আগে বিশ্ব বাণিজ্য সম্মেলনে আসা ব্রিটিশ প্রতিনিধিদের কাছে সিঙ্গুরে কিন্তু বাস তৈরির কারখানা করার প্রস্তাব দিয়েছিল রাজ্যের তরফে। ফিরহাদ হাকিম ব্রিটিশদের কিন্তু বুঝিয়েছিলেন সিঙ্গুরে জমি একদম তৈরি, 594 একর জমি একদম তৈরি, সেখানে ইলেকট্রিক বাস তৈরির কারখানা হোক। ফিরহাদ হাকিমরা মনে হচ্ছে জানেন তো, কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেয়েছিলেন। একবার ভাবুন, একবার যদি বাস দিয়ে ওই ন্যানোর কাঁটাটা তৃণমূল তুলতে পারত, সিঙ্গুরের জমিতে কারখানার একটা ইঁটও যদি এই 1 বছরে গাঁথা হতো, তাহলে কি কাণ্ডটা হতো ভাবতে পারছেন? একটা কারখানার বদলে আরেকটা কারখানা, ছোট্ট ন্যানো, তার বদলে বিরাট বাস, দেশি কারখানার বদলে বিদেশি ফ্যাক্টরি, এই সব কিছু তৃণমূল এনে দিয়েছে বলে প্রচার করতে পারত। এবং তাহলে বিশ্ব বাণিজ্য সম্মেলন 1 বছর না করলে তাদের কি বিরোধীদের খোঁচাটা এভাবে হজম করতে হতো? উল্টে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন 1 বছর আগে যে সুর বাঁধা হয়েছিল, সেই সুর বছর ঘুরতে না ঘুরতেই মাঝখান থেকে দেখুন এই সমস্ত কাণ্ড কারখানায় বেসুরো হয়ে গেল, পুরোপুরি কেটে গেল। রাজ্যে শিল্পের নামে ভাঁওতা দেওয়া হচ্ছে, বিরোধীরা এই সমস্ত কুকথা বলার সুযোগ পেয়ে গেল। আর কি হলো? আর যেটা হলো, ভেতরে ভেতরে একটা অসহিষ্ণুতা তৈরি হলো জানেন তো। আর শিল্পপতিদেরও রকম সকম, সে আর কি বলবো। শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি অসন্তোষ প্রকাশও করেছেন যে শিল্পপতিদের একাংশের সহযোগিতা রাজ্য ঠিকমতো পাচ্ছে না। এটা নাকি মুখ্যমন্ত্রীর অনুযোগ। আচ্ছা, শিল্পপতিরা রাজ্যকে যদি সহযোগিতা না করেন, তাহলে কেন করছেন না? কারণটা কি? রাজ্যের কোনো ভূমিকায় শিল্পপতিরা কি অসন্তুষ্ট?
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় বলতে শুনেছি যে শিল্পপতিদের কোনো রকমভাবে বিরক্ত করা যাবে না, কলকারখানায় জুলুমবাজি করা যাবে না। তারপরে অবশ্য দেখেছি যে ওই আসানসোল বা হাওড়ার মতো জায়গায় বিভিন্ন কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে গাজোয়ারি, জুলুমবাজি এ সমস্ত অভিযোগ উঠেছে। এই সমস্ত কারণেই কি শিল্পপতিরা একটু অসন্তুষ্ট? মানে মুখ্যমন্ত্রী যা চাইছেন নিচের তলার লোকজন তার উল্টো করছেন, এই কোথাও গিয়ে ওপর নিচের মধ্যে একটা গ্যাপ বা কোঅর্ডিনেশনের অভাব, এইটা দেখেই কি শিল্পপতিরা একটু অস্বস্তিতে রয়েছেন বা বিরূপ হচ্ছেন? আর একটা প্রশ্ন, এই যে দেখছেন রেগুলার বেসিসে এপাশ ওপাশের গণ্ডগোল, ভোট পূর্ব ভোট পরবর্তী হিংসা, এসব কি শিল্পপতিদের চিন্তায় রেখেছেন? এই যে ভোটকে কেন্দ্র করে হিংসা টিংসা না, এই জিনিসগুলো যে কোনো শিল্পপতি বা শিল্পক্ষেত্র একটু এড়িয়ে চলে, কারণ এটার মাধ্যমে সমাজ ব্যবস্থাটাই একটু নড়বড়ে হয়ে যায়, অনিশ্চয়তা তৈরি হয় এবং সুস্থ পরিবেশটা যে আর সুস্থ থাকে না। হিংসা হলে যখন লোকজন হাসপাতালে ছোটে তখন কি আর তাদের সুস্থ বলা যায়? ফলে তারা তো সমাজেরই অঙ্গ, ফলে সমাজ, পরিস্থিতি, পরিবেশ সবই অসুস্থ হয়ে পড়ে। এটা কি শিল্পপতিদের কোনোভাবে চিন্তায় রেখেছেন? তারা কিন্তু শিল্পের জন্য এরকম সুস্থ পরিবেশ চান, একদম ফিট পরিবেশ, নাকি এর বাইরেও আরও কোনো কারণ আছে? দেখুন, গত কয়েক মাসে রাজ্যের বেশ কিছু শিল্পপতির বাড়িতে ইডি, আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন রাজ্যের শিল্পপতিদের ভয় দেখাচ্ছে কেন্দ্র। আচ্ছা, শিল্পপতিরা কি সত্যি ভয় পেয়ে গেলেন নাকি? এটা কিন্তু জানা দরকার, কারণ এগুলো সবকটায় আলটিমেটলি তো আপনার আমার ইস্যু, আমাদের ইস্যু। কৃষি বনাম শিল্প ভিত্তি ও ভবিষ্যতের তুমুল টানাপোড়েনের মধ্যে দিয়ে এসেছিল পরিবর্তন। 13 বছর পর সেই পরিবর্তনের জমানাতেও আবেদনটা বদলালো না। Come and invest Bengal. My open invitation to all the industry friends. শিল্পের আবেদন আর শিল্পর অগ্রগতি, এই দুয়ের সহাবস্থান এখনও স্পষ্ট হচ্ছে না বিরোধীদের কাছে। ঘোষণা অবশ্য হয়েছে, সিঙ্গুরে স্বর্ণহাব থেকে শালবনীতে ইন্ডাস্ট্রি, ঘোষণা আর বাস্তবের ফারাক রয়েছে বলছে বিরোধীরা। এই শালবনীতে একদিন কিছু ছিল না, এখানে আমরা একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি। শালবনীতে আবার একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে। মৌ চুক্তিতে একটা ইট, মৌ চুক্তির ফলশ্রুতিতে একটা ইট রাজ্যের কোথাও পড়ে না, কাটোয়ায় পড়েছে না, শালবনীতে পড়েছে না, শিলিগুড়িতে পড়েছে, কোথাও পড়ে। শুধু বাংলা বা দেশের শিল্পপতি নন, রাজ্য সরকার ছুটে গিয়েছে বিদেশেও। We have every infrastructure. Only your presence is required. কখনো শিল্প বৈঠক, কখনো বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, চেষ্টার কমতি হয়নি কখনো। বৃহস্পতিবারও শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। সূত্রের খবর, সেখানেই মুখ্যমন্ত্রীর আবেদন, শিল্পপতিদের কাছে আরও বেশি সহযোগিতা আশা করছি, শিল্প স্থাপনে কোনো অন্তরায় হবে না, সবসময় পাশে রয়েছি। সূত্রের খবর, এবছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না। নবান্নের বৈঠকে সেই সিদ্ধান্ত হয়েছে। 2023 নভেম্বরে বিজিবিএস হয়েছিল, তাই এবার বিজিবিএসের বদলে শোকেস ওয়েস্ট বেঙ্গল হবে। 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেই কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এই লোক দেখানো জিনিসটা আর বেশি দিন কাজ করছে, মানুষকে বোকা বানানো যাচ্ছে, ফলে যাতে বোকা বানানো যাচ্ছে না, আর নতুন করে বোকা বানানো যাবে না, এই ভাবনাতে আসলে উনি এইবারের এইসব প্রক্রিয়াটা বন্ধ রেখেছেন বলে আমার ধারণা। পাল্টা সরকারের দাবি, ক্ষুদ্র মাঝারি শিল্পে ব্যাপক কর্মসংস্থান হয়েছে। এছাড়াও ভারী শিল্পের জন্য ল্যান্ড ব্যাংক করা হয়েছে, শিল্পবান্ধব পরিকাঠামো রেডি রয়েছে। তারপরেও শিল্প আসছে কি? শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতির কথা জানা গেলেও কবে প্রকাশ হবে শ্বেতপত্র তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্যের স্পষ্ট অভিযোগ, শিল্পপতিদেরও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। গত কয়েক বছর ধরে এই অভিযোগও সামনে এনেছেন খোদ মুখ্যমন্ত্রী। All the businessmen are being harassed by some agencies in so many times, but it is a political vendetta. You don't care for that. If anything happens, you take care for lawyer and you take care for judiciary. গত 13 বছরে তৃণমূল যতগুলো ভোট লড়েছে, কোনো ভোটের প্রচারে এইখানে শিল্প করেছে তৃণমূল, ফলে তৃণমূলকে ভোট দিতে হবে, এরকম প্রচার তৃণমূলের নেতারা করতে পারে।
নির্বাচন তো হয়ে গেছে, দিব্যি এখন বিজিবিএস করা হতো, কিন্তু মুখ্যমন্ত্রীও ভাবছেন বারবার আমি যাচ্ছি করছি, শিল্পপতিদের ডেকে নিয়ে এসে তাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছি, কিন্তু লাভটা কি হচ্ছে? এখন হয়তো আমরা চপ শিল্পর কথা শুনবো, কুটির শিল্প মানে তো চপ শিল্প, গান বাজনা হবে, মুখ্যমন্ত্রীর পিয়ানো বাজাবে, ওটাই শিল্প চলবে পশ্চিমবঙ্গে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, বিরোধীরা যতই টিকা টিপ্পনি কাটুন, এটা নিয়ে কোনো কিন্তু সংশয় নেই যে মুখ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে শিল্প আনার বিভিন্ন রকম চেষ্টা করেছেন। এতগুলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, এতবার বিদেশে গেলেন, এগুলো তো চেষ্টারই অঙ্গ। এবং সত্যি কথা বলতে কি, যদি ক্ষতি কিছু হয়ে থাকে, হয়তো শুনলেন বিরোধীরাই যেটা বলছেন, ক্ষতি তো তৃণমূলেরই হয়েছে। তারা যদি একটা ইঁটও গাঁথা হতো, তারা তো সেই ইটের বিজ্ঞাপনটা নিয়েই সব ভোটারদের বাজারে যেতে পারতেন, লোকের কাছে গিয়ে জনতার দরবারে গিয়ে বলতে পারতেন একটা ইট অন্তত গাঁথা হয়েছে। এবার বুঝতে পারছেন শিল্পটা শেষ হলো বলে, মানে জাস্ট তৈরি হওয়ার অপেক্ষা। আর এরপরেও মানে এত চেষ্টার পরেও রাজ্যের প্রতি যদি সত্যি শিল্পপতিদের একাংশের অসহযোগিতা থেকে থাকে, তাহলে কিন্তু জানতে ইচ্ছে করছে ইদানিং কি রাজ্যের বিরুদ্ধে বা রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কোনো অংশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। এই দুদিন আগেই এটা কিন্তু পরপর আমরা শুনছি। এই এক মানে দুয়ে রাজনীতিতে কত হয় জানি না, জানেন তো, কিন্তু স্টিল মনে তো হচ্ছে যে অনেকগুলো দুই চারপাশে চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। যোগ করব না বিয়োগ করব সেটা আপনারাই ঠিক করুন। কিন্তু দুদিন আগেই পুলিশ প্রশাসনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশের একাংশের বিরুদ্ধে ওই অসহযোগিতার অভিযোগ করেছিলেন বলে খবর শোনা গেছিল। এখন শোনা যাচ্ছে যে শিল্পপতিদের একটা অংশ অসহযোগিতা করছে। এবার আমলা তাদের কেউ নাকি বিভিন্ন রকম কাণ্ড কারখানা করছে। তো এই রকম বিভিন্ন যা অভিযোগগুলো সবই একসঙ্গে পাওয়া গেলে তাতে তো কারোর যদি সত্যি ওই অসহযোগ আন্দোলনের কথা মনে পড়ে যায়, তাকে দোষ দেওয়া যাবে? আর দেখুন, এই পুলিশ শিল্পপতি এদের কাছে সহযোগিতা না পাওয়াটা কিন্তু রাজ্যের কাছে একটা সারপ্রাইজ এলিমেন্ট, চমক। কারণ এগুলো তো পাওয়ারই কথা ছিল। একটু খেয়াল করলে দেখবেন এরকম চমক আমাদের চারপাশে কিন্তু আরও অনেক রয়েছে, যে চমকগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো আজকে। আর তার সঙ্গে কিছু কথাও তো বলবোই, যে কথাগুলো আজ না বললেই নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। বছর দশেক আগের কথা, জানেন তো, পুজোর সময় সে সময় একটা বেসরকারি হাসপাতালের হোর্ডিং দারুণ নজর কেড়েছিল, তোমার ছুটি আমার নয়। পুজোর সময় এমনিতে সব হাসপাতালই খোলা থাকে, সেটা সরকারি হোক বা বেসরকারি। চিকিৎসা পরিষেবা সেটা তো 24 ঘন্টার পরিষেবা, কিন্তু সেটা বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করে ওই হাসপাতালটা নজর কেড়ে নিয়েছিল সবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এই টেলিভিশন চ্যানেলের ফারাক কোথায়? টেলিভিশনে বিজ্ঞাপনের বিরতি হয়, কিন্তু অভিষেক বিরতির বিজ্ঞাপন দিয়েছেন। আর বিজ্ঞাপন বাজারে এসছে আর সুপারহিট হয়ে গেছে। তাহলে এই বিজ্ঞাপনের উদ্দেশ্য কী সেটা একবার ভাবুন। মানে পণ্য বা পরিষেবা সম্পর্কে আগ্রহ তৈরি করাই তো নর্মালি বিজ্ঞাপনের উদ্দেশ্য, দৃষ্টি আকর্ষণ করা। তো সেই লক্ষ্যে অভিষেকের এই বিরতির ঘোষণা কিন্তু একদম সুপারহিট। মানে প্রথম দিন মানে এটা তো লং টার্ম একটা এফেক্ট আর কি, যা দেখছি। প্রথম দিন রাজনৈতিক মহল তারা বিরতির ব্যাখ্যা করেছে, দ্বিতীয় দিন অভিষেকের ঘনিষ্ঠ মহল বিরতির ব্যাখ্যা দিয়েছে, আজ তৃতীয় দিন। এবার বিরতি বলতে ঠিক কি বলতে চেয়েছেন সেটা নিয়ে আজকে আবার দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। একরকম দুদিন ভেবেছেন, আজকে পুরো উল্টো একটা পরিস্থিতি। ফলে এখনও আগামী কয়েকদিন আবার সেই উল্টো পরিস্থিতিকে সোজা কীভাবে করা যায় সেটা নিয়ে চর্চা চলবে। এই চর্চাটাই তো চায় বিজ্ঞাপন। তাহলে সেই লক্ষ্যে মানে 100 কেন 200% সফল বলতে হবে। এবার কেউ যদি বলেন ধরুন যে তিনি চিকিৎসা সংক্রান্ত বিরতি নেবেন, তাহলে তাকে যে অসুস্থই হতে হবে
এমন তো কোনো শর্ত নেই। রুটিন মেডিকেল চেক আপের জন্য তো যে কেউ বিরতি নিতে পারেন, আপনি নেন আমি নিই, আমরা নিই, কিন্তু যে কারণেই হোক যিনি বিরতি নিয়েছেন মানে চিকিৎসা সংক্রান্ত বিষয়টি তিনি যদি কাজ করতে শুরু করেন তাহলে তো চোখ কপালে উঠবেই, এড়ানো যাবে? অভিষেক লিখেছেন বিরতি আর করছেন মিটিং। আমতলা পার্টি অফিসে অভিষেক দেখা করলেন ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনস্থ যারা বিধায়ক ছিলেন আর অন্যান্য তার যে ভোট ম্যানেজাররা ছিলেন তাদের সবার সঙ্গে মিটিং করলেন। এবার ডায়মন্ড হারবারে দেখুন 4 লক্ষ ভোটের ব্যবধানে জেতার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টার্গেট ছিল তার যে গতবার কেউ ছাপিয়ে যাবেন, অনেকটা ছাপিয়ে যাবেন। তিনি ভেবেছিলেন 4 লক্ষ, সেখানে 7 লক্ষ ভোটে জিতেছেন, ফলে ট্রফি তো তার জেতা হয়ে গেছে, সব দিক থেকে ট্রফি জেতা হয়ে গেছে। এবার আজ আমতলার পার্টি অফিসে তাহলে ধরে নিতে হবে তিনি মেডেল বিলি করলেন, মানে যারা লিড এনে দিয়েছেন তাদের সাধুবাদ দিলেন। দেখুন কি বলা হয়, আ ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম। তার টিমের প্লেয়াররা যত ভালো, ক্যাপ্টেন তত ভালো। এবার আপনি যদি বলেন যে ম্যান অফ দ্য ম্যাচ কে, দেখুন তৃণমূলের যে ক্যাপ্টেন তিনিই ম্যান অফ দ্য ম্যাচ। এই 2019 বাদ দিয়ে প্রতি ভোটেই তাকে ম্যান অফ দ্য ম্যাচ বলে পোস্টার পড়ে কালীঘাটে। এবার গেম চেঞ্জার বলা হচ্ছে। সেই গেম চেঞ্জারের নিজের কেন্দ্রে যদি চোখ কপালে তোলার মতো পারফরমেন্স না থাকে তাহলে হয় নাকি? অভিষেক যা চেয়েছিলেন তার থেকেও তাই তিনি বেশি পেয়েছেন, হয়তো তাই বিরতি ঘোষণা করার পরেও তাকে ডায়মন্ড হারবারে যেতে হলো। কিংবা এটা হয়তো ওই বিরতিরই একটা পার্ট, বিরতির মধ্যেই ইনক্লুডেড, কারণ অভিষেক তো লিখেছেন বিরতিতে তিনি রাজ্যবাসীর অভাব আর চাহিদা বোঝার চেষ্টা করবেন। আর কে না জানে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের বাড়ির ভেতর থেকেই ওই সেবা ধর্ম শুরু করার সব থেকে ভালো সেটাই আদর্শ। আর অভিষেকের হোম গ্রাউন্ড সেটা তো ডায়মন্ড হারবার, ফলে এবার দুয়ে কত করবেন, করে নিন। দলের সংগঠন আর ওর সংগঠন আলাদা যদি হয়ে যায় সেটা তো আর আমি বলতে পারবো না। তৃণমূলের মধ্যে কার কার সংগঠন দলের আর কার কার নিজের আমি জানি না। এবার দলের সংগঠনের ভরসায় উনি এত ভোট লুট করে 7,10,000-এ জিতলেন, না দল চাইনি উনি 7,10,000-এ জিতলেন, সেটাও তো আমরা হিসেব করতে যাব না। কিন্তু ভবিষ্যতে যখন মানুষ ভোট দিতে পারবেন তখন এর উল্টোটা যে ওনাকে এবং ওর দলকে মেনে নিতে হবে সেটা আমরা বলতে পারি। তৃণমূল কংগ্রেসের ভেতরে তো আমরা আগেও বলেছি যে পরিস্থিতি ভালো নেই, সবাই খুশি নয়, সাময়িকভাবে চলে যাচ্ছে, দেখে মনে হচ্ছে খুব ভালো চলছে। একটু অপেক্ষা করুন, সময় আসবে যখন এগুলো ফুটে ফোড়ার মতো বেরোবে। দেখুন এবার অভিষেকের বিরতির মডেল যদি অফিসের বসেরা আয়ত্ত করে ফেলে তাহলে বুঝতে পারছেন কি বিপদ হবে। মানে অফিস থেকে ছুটি নিয়ে হয়তো পরিবারের সাথে বেড়াতে যাচ্ছেন, বস ল্যাপটপ আর অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিলেন। অভিষেক পারছে, আপনি কেন পারবেন না? উনি তো ছুটির মধ্যে কাজ করে, আপনি কেন করবেন না? কিংবা ধরুন একটা মেজর অপারেশনের পর হাসপাতালের রিকভারি রুমে রয়েছেন, জ্ঞান ফেরার পর দেখলেন 4র্থ শ্রেণীর কর্মী, তিনি হাসি হাসি মুখ করে ফাইলের বোঝা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কাজ না করলে হবে? এটা তো একটা মেডিকেল লিভ, তার মধ্যে কাজ করতে অসুবিধে কি? এখন মুশকিল হচ্ছে কাজ না করলে যে হবে না সেটাও তো অভিষেকের ঘনিষ্ঠরাই বলে দিয়েছেন, বারবার বলছেন হয় কাজ করো নয়তো পথ ছাড়ো। মানে রাজনীতিতেও কিন্তু এই কর্পোরেট জগতের মতো হায়ার অ্যান্ড ফায়ারের একটা মডেল তৈরি হয়ে গেছে। এটাও কি ডায়মন্ড মডেল, মানে যেখানে পারফরমেন্সই শেষ কথা? পুরোটা বোধ হয় না। এই দেখুন না, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী তিনি লোকসভা ভোটে হেরেছেন, রানাঘাটে মুকুটমণি অধিকারী হেরেছেন, কিন্তু কৃষ্ণ কল্যাণীকেই ফের রায়গঞ্জ বিধানসভার ওই উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেখানেই বিজেপির টিকিটে প্রার্থী হয়ে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। এবার তৃণমূলে এসে লোকসভায় প্রথমে প্রার্থী হয়েছিলেন, হেরেছেন, অর্থাৎ নিজের শূন্য আসনেই প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। একইভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে নিজের শূন্য আসনেই প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী। কিন্তু যারা নির্বাচনে হেরে গেছেন, মানে পারফর্ম করতে পারেননি, তারা আবার প্রার্থী হচ্ছেন। এটা কি করে হলো? অভিষেকের মডেল তো বলে
হয় পারফর্ম করো নয় পথ ছাড়ো। আসলে একই মডেল যে সব জায়গায় কাজে লাগবে তার মানে তা নয়। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী সেরা প্রার্থী বলে ধরে নেওয়া হয়েছে, কারণ তিনি একজন শিল্পপতি, 2 দিনাজপুর মিলিয়ে তার ব্যবসা। হারলেও ওই আসন থেকে তার থেকে মনে হচ্ছে যোগ্যতর প্রার্থী তৃণমূল পায়নি, তাই বিজেপির টিকিটে জিতলেও, ইনফ্যাক্ট আগেও হয়তো ছিল না, সেই জন্যই তো বিজেপির টিকিটে জেতার পর ভাঙিয়ে আনতে হয়েছিল। অন্যদিকে মুকুটমণি অধিকারী, তার ক্ষেত্রেও একই ব্যাপার, জনপ্রিয়, তার উপর মতুয়া, রানাঘাট দক্ষিণে মতুয়া ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। যদিও মুকুটমণি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এই লোকসভার সময় 30,000 ভোটে পিছিয়েছিলেন, কিন্তু লোকসভার হিসেব আর বিধানসভার হিসেব আলাদা ধরে নেওয়া হয়েছে অন্তত, যে লোকসভার হিসেবটা বিধানসভার উপনির্বাচনে খাটবে না। আর বিজেপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে যা যা বলা হয়েছিল, যা যা হবে বলা হয়েছিল, যা যা হতে পারে বলা হয়েছিল, সেগুলো যেহেতু হয়নি, ফলে ধরে নিতেই হবে যে রাজনৈতিক পরিস্থিতিটা ওই লোকসভা ভোটের আগের থেকে এখন কমপ্লিটলি আলাদা। ফলে সুতরাং অন্যরকম ভাবার কোনো চেষ্টাই তৃণমূল করেনি বোধহয়। একটা সাবোটেজ হয়েছে জেলা জুড়ে। আমাদের যে ভোট ব্যাংক ছিল তৃণমূল কংগ্রেসের, সেই ভোট ব্যাংকটাকে আমরা ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি। আমাদের যে সমন্বয়ের অভাব ছিল সেটাকে কাটিয়ে সকলে একসাথে লড়াইয়ের ময়দানে আমরা অলরেডি নেমে পড়েছি এবং আশাবাদী যে আমরা জয়যুক্ত হচ্ছি। যে বিজেপি দাঙ্গাবাজ, যে বিজেপি গোটা দেশটাকে এইভাবে ছাড়খাড় করে দিল, তাদের দল থেকে লোক ভানিয়ে এলে তৃণমূলের ক্যান্ডিডেট করতে হয় কেন? তৃণমূলের নিজেদের ক্যান্ডিডেট নেই, বা আরএসএস এর নির্দেশ আছে যে আমার লোকগুলোকেই তুমি ক্যান্ডিডেট করো, পরে পরিবেশ পরিস্থিতি বুঝে আমি তাদেরকে আবার ফিরিয়ে নিতে পারবো। আমি একজন দলের সচ্চা সিপাহী, একনিষ্ঠ কর্মী। দল আমাকে যে দায়িত্ব দেবে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। দল আবার আমার পুরো আস্থা রেখেছে। এই কেন্দ্রগুলির বিধায়ক নির্বাচন করলে রাজ্য সরকার তার সঙ্গে সঙ্গতি রেখে এলাকার উন্নয়ন আরো ভালোভাবে করতে পারবে। আবার হারাবো তাদেরকে আমরা, অসুবিধা কি আছে? আমরা প্রার্থী তালিকা খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেবো। আমরা মিটিংয়ে বসবো এবং তারপরে সেটা দিল্লি পাঠানো হবে, খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা হবে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আচ্ছা, স্যাবোটেজ আর কমিউনিকেশন গ্যাপ বললেন মুকুটমণি অধিকারী, ঠিক কি বোঝাতে চাইলেন বলুন তো? মানে ভোটারের সঙ্গে নেতার কমিউনিকেশন গ্যাপ হয়েছে, নাকি দলের অন্দরেই কমিউনিকেশন গ্যাপ হয়েছে? দেখুন, এটা অনেক জায়গাতেই হয়েছে বলে তো তৃণমূলের প্রায় সব নেতাই সব নেতাকে সন্দেহ করছেন। তবে ওই সন্দেহটাই এক্ষেত্রে কিন্তু মুকুটমণি অধিকারীর ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট হয়ে গেছে। সেই জন্যই হয়তো ভাবা হয়েছে যে ওই একটা সন্দেহ ছিল, এবার নিশ্চয়ই হেরে যাওয়ার পর নিশ্চয়ই সবার চোখ খুলে গেছে, সুতরাং এবার আর ওই জিনিসটা হবে না। লোকসভা ভোট শেষ, এবার হয়তো স্যাবোটেজ, মিসকমিউনিকেশান এগুলো সব শেষ। কিন্তু এই একই ছাড়টা বাগদার বিশ্বজিৎ দাস তো পেলেন না। তার তো দেখে মনে হচ্ছে আমও গেল, ছালাও গেল। ছিলেন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে এসে প্রার্থী হলেন লোকসভায়, হয়ে লোকসভা ভোটে হারলেন বনগাঁয়। হারার সম্ভাবনাই বেশি ছিল, কারণ লড়াইটা ছিল শান্তনু ঠাকুরের সঙ্গে। কিন্তু বিধানসভা উপনির্বাচনে বিশ্বজিৎ দাস তো আর প্রার্থী হলেন না, মানে তাকে প্রার্থী করলো না তার দল। বিশ্বজিৎ দাসও কিন্তু মতুয়া নেতা। মতুয়া আসনে তার কপালে তাহলে শিখে ছিল না কেন? তিনি হেরে গেলেন কেন? মানে হেরে গেলেন টিকিট পাওয়ার দৌড়ে এমন একজনের কাছে যার নাম মতুয়া সমাজের কাছে আরও বড়, যদিও প্রার্থী বয়সে বিশ্বজিৎ দাসের থেকে ছোট। মতুয়া নেত্রী আর রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা, যিনি ওই কখন বিখ্যাত হলেন মনে আছে? ঠাকুরবাড়ির সেই অভ্যন্তরীণ রাজনীতিতে সেই নজর কেড়ে নিয়েছিলেন তিনি। তখন তালা ফালা লেগে গেছিল বড় মার ঘরে, সেইটার সামনে তার ধর্ণা, মানে সেই সময় থেকে উত্থান সবাই চিনতে শুরু করেছিল। হয়তো মতুয়ারা যেহেতু গোটা ব্যাপারটার সাথে ঠাকুরবাড়ি জড়িত, বড় মার ঘর জড়িত, ফলে হয়তো মতুয়ারা খুব বেশি করেই তার দিকে তাকিয়েছিলেন, নজর কেড়ে নিয়েছিলেন তিনি। সেই চেনা জানাটাকে কাজে লাগানোটাকে তৃণমূল এই মুহূর্তে কিন্তু
একটা বড় স্ট্র্যাটেজিক চাল হিসেবে ধরে নিয়েছে। ঠাকুরবাড়ির রাজনীতিতে কিন্তু এখনও এমনিতে অ্যাডভান্টেজ বিজেপি, কারণ মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুর, তিনি বনগাঁর সাংসদ, আর মতুয়া সংঘাধিপতি দুটোই একসঙ্গে। এবার পূর্ব সংঘাধিপতি কপিল কৃষ্ণের মৃত্যুর পর তার স্ত্রী মমতা বালাকে সাংসদ করেছিল তৃণমূল, ওই ঠাকুরবাড়িটাকে দখলে রাখার জন্যেই। আর শান্তনুর বাবা মঞ্জুল কৃষ্ণ রাজ্যের মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে তারপর বিজেপিতে যোগ দিয়েছিলেন। কপিল কৃষ্ণের ছেলে নেই, তাই তার মৃত্যুর পর সংঘাধিপতি হলেন শান্তনু ঠাকুর। আর ঠাকুরবাড়ির ভেতরের পাশাপাশি মতুয়া রাজনীতির ব্যালেন্সটাও তার সঙ্গে সঙ্গে বিজেপির দিকে ঝুঁকে গেল। এ পর্যন্ত মোটামুটি সবাই জানেন, রাজনৈতিক দলগুলোও জানে। তাহলে মধুপর্ণাকে প্রার্থী করলো কেন তৃণমূল? কারণ কয়েকদিন আগে ওই বললাম, যেভাবে তিনি নজরটা কেড়েছেন, আর তার পেছনে একটা পোস্টার সাটা ছিল যেখানে অভিযোগ ছিল মেয়ে বলেই তারা অধিকার থেকে বঞ্চিত। এইটা কিন্তু তার জন্য আইবল কেড়ে নেওয়া বা মতুয়া সমাজের ভেতরে একটা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একটা বাড়তি মাইলেজ তাকে দিচ্ছে। মতুয়া সমাজের ভেতরে নারীর সমান অধিকারের দাবিতে শান্তনুকে চ্যালেঞ্জ করেছেন মধুপর্ণা। এই চ্যালেঞ্জটাই তো বাগদার ভোটের ময়দানে এনে ফেলেছে তৃণমূল। বাগদার লোকসভা ভোটে বাগদায় 20,000 ভোটে এগিয়ে বিজেপি। এই মার্জিন রিকভারি করে মধুপর্ণা জিতে গেলে ঠাকুরবাড়ির ভেতরের হিসেবটাও কিন্তু অনেকটা বদলে যাবে। তবে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, তারা আরও প্রভাবশালী কোনো মতুয়া মুখকে মধুপর্ণার সামনে দাঁড় করিয়ে দিতেই পারে। তাহলে কিন্তু আবার ভারসাম্যটা এদিকে যাবে না ওদিকে যাবে তা নিয়ে বেশ তুল্যমূল্য একটা টানাপোড়েন তৈরি হবে, এটা বোঝা যাচ্ছে। দল আমাকে বারংবারই বলেছে যে ক্যান্ডিডেট হবার জন্য, কিন্তু আমি নির্বাচনটা নিজের মতন করে করতে চাইছি। আমি ক্যান্ডিডেট দিদি যা করে দিয়েছে তাকে জিতে আনার দায়িত্বটা আমার। আমি তো শুনেছি কি বিশ্বজিৎ দাস, উনি মানে ওই দাদা, উনি নিজেই বলেছে কি মধুপর্ণা ঠাকুর মানে আমার মাকে বলেছে কি আপনার মেয়েকে টিকিট দিতে, তাহলে ও কি করে হতে পারে? এটা কোনো প্রবলেম না আমার। তাদের দল তাদের যাকে ইচ্ছে পার্টিতে ভোটে দাঁড় করাতে পারে, সেটা তাদের ব্যাপার। ইউসুফ পাঠানকে দিয়েছে মাস্টার স্ট্রোক, এবার জনগণের ওখানে ব্রেন স্ট্রোক হবে। হ্যাঁ, তো সেটা তারা বুঝবে। একজন বিশেষ নাম কি এর পরিবার, ওর পরিবার থেকে এগুলো হয়, ফলে তাতে সাধারণ মানুষের খুব লাভের লাভ তো হয় না। এরকম কেউ নির্বাচিত হন যিনি সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই করবেন। ওখানে রাস্তাঘাট, ওখানে ব্রিজ, ওখানে হাসপাতাল, ওখানে পড়াশোনার সুযোগ, এইগুলো নিয়ে লড়াই হোক, এটাই আমরা চাই। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, বাগদা উপনির্বাচন কিন্তু মতুয়া সমাজের ঘরোয়া রাজনীতির একটা আদর্শ কেস স্টাডি। আর মানিকতলা উপনির্বাচন সেটা একটা আদর্শ কেস স্টাডি নয়। সাধন পাণ্ডে মারা যাওয়ার পর দীর্ঘদিন এই মানিকতলার উপনির্বাচনটা হয়নি, কারণ কেস চলছিল। আর এবার প্রার্থী ঘোষণা হয়ে যা হয়েছে সেটা তো আরও জটিল কেস। সুনীল গাঙ্গুলির একটা উপন্যাস ছিল না, 2 নারী হাতে তরবারি, মানে 2জন নারী চরিত্রের মধ্যে স্নায়ুযুদ্ধ। প্রায় তো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। উপন্যাস হয়ে গেছে মশাই পুরো এই মানিকতলা এখনও বিজেপি প্রার্থী দেয়নি, দেওয়ার প্রয়োজনও নেই বোধহয়। মনোনয়ন জমা দেওয়ার আগেই যা স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, তা তো বাংলা ধারাবাহিক যে কোনো দিন ফেল পেড়ে যাবে। এই চায়ের আড্ডাগুলোতে চমৎকার কিন্তু সময় কাটছে, জানেন তো, সাবজেক্টের কোনো অভাব নেই। আর এই 2 নারী যদি মা আর মেয়ে হন, তাহলে বুঝতে পারছেন কোনো কথা নেই, চর্চার ঘরে বাইরে অ্যাঙ্গেল বেরিয়ে আসে। দেখুন, সাধন পাণ্ডে মারা যাওয়ার পর থেকে এই মানিকতলার সিটটা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন শ্রেয়া পাণ্ডে। প্রচুর পরিশ্রম করেছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নিজেকে কিন্তু জনগণের সামনে তুলে ধরেছেন। কিন্তু তার পক্ষে যেমন আছে, বিপক্ষেও আছে, দুদিকেই হাওয়া রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রেয়াকে না দিয়ে শ্রেয়ার মাকে প্রার্থী করে দেবেন, এটা কিন্তু চট করে কেউ কি ভাবতে পেরেছিলেন? সেটাও কি ওই দুদিকে হাওয়া থাকার জন্যেই? কোনো রকম মানে চান্স নিতে চাননি। দেখুন, শ্রেয়া নিজের মায়ের সাথে কম্পিটিশনে জিতবেন কখনো হয়? আফটারঅল তো মা। তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আবার তিনি সাধন পাণ্ডের মেয়ে, কিন্তু সুপ্তি পাণ্ডে শুধু সাধন পাণ্ডের স্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো তিনি বন্ধু। এবার
শ্রেয়ার যদি বাবার কোটা হয়, শ্রেয়ার মায়ের তো তাহলে সরাসরি তৃণমূল নেত্রীর কোটা, বন্ধু কোটা। আর শুধু কি সিট, সুপ্তি পাণ্ডেকে মা বগলামুখীর আশীর্বাদী কবচও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন সেটা? এবং সেটা নবান্নের মিটিং শেষে বেরিয়ে এসে বলেছেন সুপ্তি পাণ্ডে। আচ্ছা, আমার একটা জিনিস মনে চলে, জানেন তো, এই বগলামুখীর কবচটা এটা কি আসলে প্রতীকী? ওটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়েরই রক্ষা কবচ। এই বার্তাটা কিন্তু মানিকতলার ভোট ম্যানেজারদের কাছে যেরকম পৌঁছেছে, শ্রেয়া পাণ্ডের কাছেও ঠিক পৌঁছে গেছে। এবার তার মানসিক অবস্থাটা কল্পনা করে দেখুন। 2 বছর এলাকায় ঘুরে ঘুরে পরিশ্রম করলেন, আর টিকিট পেয়ে গেলেন শ্রেয়ার মা সুপ্তি। তিনি নিজেই স্বীকার করেছেন যে শ্রেয়া খেটেছেন, কিন্তু তা বলে তো প্রার্থীপদ প্রত্যাখ্যান করছেন না মেয়ের জন্য। আমার একটাই প্রশ্ন, এই সমস্তর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখুন, উত্তর কলকাতা সেখানে কি ইস্যু কম পড়েছিল? খেয়াল করে দেখুন এই কলকাতা উত্তরকে কেন্দ্র করে কি হয়েছে। তাপস রায়, তিনি তৃণমূল এতদিন করার পর ছেড়ে বিজেপিতে গেছেন, প্রার্থী হয়েছেন। সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে তিনি দলে থাকতে তোপ দেখেছেন, কুণাল ঘোষ দলে থেকে সুদীপ ব্যানার্জিকে তোপ দেখেছেন। তারপর কুণাল ঘোষ সুদীপ ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই চা খেয়েছেন, সেটা আলাদা কথা। আবার ভোটের দিন সেখানে কুণাল ঘোষ, কোথাও গিয়ে পরেশ পাল, তার সঙ্গে আরও অনেকে, এবং তাদের বৈঠকের মধ্যে পার্টি অফিসে বসা দেখে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছুটে আসা, কত কাণ্ড না হয়েছে। এবার এই যে চারপাশে এই গোটা ব্যাপারটা, অন্য সব ছেড়ে দিন, ওই তাপসটাকে কেন্দ্র করেই তো তৃণমূলের কত কিছু বলার ছিল, সেগুলোকে ভোটের ইস্যু করতে পারতো তৃণমূল, কিন্তু বলবেন কখন? এখন তো আপাতত যা কথাবার্তা হচ্ছে দেখছি, সেগুলো তো তাদের পরিবারের ভেতরেই কথাবার্তা হচ্ছে। এগুলো শেষ হলে তবে না বাইরে কথাবার্তা বলবেন। আচ্ছা, বিরোধীদের বিরুদ্ধে কথা বলার থেকে তৃণমূল নেতারা কেন পারিবারিক দ্বন্দ্বকেই বেছে নিলেন বলুন তো? নাকি বিভেদের মধ্যে ঐক্যই সব থেকে আদর্শ ঐক্য? আচ্ছা, বিরোধীদের বিরুদ্ধে কথা বলার থেকে তৃণমূল নেতারা কেন পারিবারিক দ্বন্দ্বকেই বেছে নিলেন বলুন তো? নাকি বিভেদের মধ্যে ঐক্যই সব থেকে আদর্শ ঐক্য? দুঃখ করতেই পারে, ছেলে মানুষ কত অ্যাসপিরেশন নিয়ে কাজ। আপনাদের যাদের সন্তান আছে দেখবে, এটা করেছি বলে মাত্রা রিওয়ার্ড দেবে। যাদের শিশু সুলভ মনটা থাকে, যারা অতি পরিপক্ক, তাদের এটা থাকে না। শ্রেয়ার ভেতরে একটা সোনার মতো শিশু সুলভ মন আছে। আপনি কি দুঃখিত? না, আমি দুঃখিত না। আপনি দুঃখিত নন? আর মনটা বললো সোনার মতো। সোনা জিতনা গলতা है उतना निखर के निकलता है। সোনা কিন্তু জ্বলে জ্বলে আরো মানে ক্যারেটটা আরো বাড়ে। সোনা কি জ্বলছে? সোনা জ্বলছে না। মমতা অভিষেক ভীষণ ক্লোজ, ওদের মধ্যেও এই আমার শ্রেয়ার মতন একটা ক্র্যাক লাগাবার। হ্যাঁ, অভিষেকের খুব প্রিয় পাত্রী শ্রেয়া, ভীষণ ভালোবাসে। সব কিছু শো অফ হয় না, সব কিছু পৃথিবীতে রিলেশন বলে কিছু বাকি আছে, সেই জায়গা থেকে শ্রেয়ার প্রতিও ভালোবাসা। আর মমতার ভালোবাসা বেশিরভাগটাই আমার দিকে গেছে। সে কী করবো, আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না। অভিষেক আমার হৃদয় জুড়ে আছে, আমার মন জুড়ে আছে, আমার লিডার। আমি ওকে ভালোবাসি, আমি ওকে শ্রদ্ধা করি, আমি ওকে রেসপেক্ট করি। ও আমার থেকে বয়সে একটু ছোট, কিন্তু ও কাজে অনেক বড়। বাড়িতে যিনি সুপ্ত অবস্থায় রয়েছেন, সেই আগ্নেয়গিরি কখন জেগে উঠবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন, তাহলে ওনার ভালো হবে। আইন হিসেবে দুঃখ নিরসন করার জন্য একবারও বলেনি কিন্তু যে আমার টিকিটটা আমার মেয়েকে দিয়ে দাও। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। শুনলেন তো পারিবারিক বক্তব্য, তাও জাস্ট যেহেতু পাবলিকলি চলে এসছে আপনাদেরও শোনালাম। সুপ্তি পাণ্ডে বলছেন শ্রেয়ার মনটা সোনার মতো, শ্রেয়া বলছেন সোনা জ্বললেই আরও পাকা হয়। সুপ্তি পাণ্ডে মমতার ঘনিষ্ঠ, শ্রেয়া পাণ্ডে অভিষেককে হৃদয়ে ধারণ করেছেন। আমরা বলছি না, ওরা দুজনেই বলছেন। মা প্রার্থী, তবুও মেয়েকে মানিকতলায় প্রচার করতে নাকি নিষেধ করেছে দল। আমি বলছি না, শ্রেয়াই বলছেন। তাও শ্রেয়ার দুঃখ হয়নি, তিনি হাসছেন। সত্যি সত্যি দেখলেন তো, এ হাসিতে কত দুঃখ লোকানো, সেরকম ব্যাপার আর কি। দেখলেও প্রত্যয় হয় না।
দেখুন, তৃণমূলে একটা সিট নিয়ে একই বাড়িতে দুজন সম্ভাব্য প্রার্থী এবং তাই নিয়ে এত স্নায়ুযুদ্ধ এবং শেষ পর্যন্ত একজনের ভাগ্যে শিখেছে না। এইরকম একটা পরিস্থিতিতে কত টান টান উত্তেজনা। আর দেখুন যে 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে বিজেপির 3টেই জেতা আসন। তৃণমূল এত সমস্যা সামলে এত টান টান উত্তেজনা কাটিয়ে প্রার্থী ঘোষণা করে দিল, 4টেতেই প্রার্থী ঘোষণা করে দিল, কিন্তু বিজেপি এখন অবধি একটা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলো না। দেখুন, নির্বাচনে খারাপ ফল হলে কদিন একটু মন মরা থাকাটা স্বাভাবিক, কিন্তু এই গরমে সবাই মিলে যদি শীত ঘুমে চলে যান তাহলে তো মুশকিল। ফল ঘোষণার 11 দিন হয়ে গেছে, তারপর কাল বৈঠকে বসছে বাংলার বিজেপি। পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডেও থাকবে। এবার কি করবেন তারা বৈঠক করে? ভুল কোথায় ছিল, প্রচারে না প্রার্থী বাছাইয়ে, এসবের নিশ্চয়ই কাটাছেড়া হবে। অবশ্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যেই শয়ে শয়ে বিচার সভা বসে গেছে, শয়ে শয়ে রায়ও বেরিয়ে গেছে। অমুক দাদার অনুগামী, তমুক দাদার অনুগামী, সবাই ওকে দোষী সাব্যস্ত করে দিয়েছে। কিন্তু দাদাদের অবশ্য যা দেখছি তারাও আপাতত 3-4 রকম না, 64 রকম আছে। দাদাদের মধ্যে শুভেন্দু অধিকারী বলছেন তিনি প্রচারে বেরিয়েছেন, সংগঠনে নেই। লোকে ভালোর ক্রেডিট নেয়, খারাপটা তার ঘাড়ে ঠেলেন। এবার এটা শুনে তার মনে হবে যে ঘাড়ে ঠেলাটাই দায়, সেটাই তার খারাপ লাগছে, এটা অভিমান হচ্ছে। এবার সুকান্ত মজুমদার বলছেন সব সিদ্ধান্ত তার নয়, কিন্তু রাজ্য সভাপতি হিসেবে সব দায় তাকেই নিতে হয়। আবার দায়, তারও ভেতরে মনে হচ্ছে এই দায়গত অভিমান কাজ করছে। আর দিলীপ ঘোষ, তিনি হেরে ওই কাঠিবাজির অভিযোগ তুলেছেন, কিন্তু অভিযোগ তোলার পর সরব দিলীপ একদম নীরব, একদম চুপ। সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে আর মোবাইলে অ্যালার্ম দেওয়ার দরকার নেই, কারণ একটা সময় ছিল জানেন তো, আমাদের সাংবাদিকরা যারা ওই বিশেষ করে নিউ টাউনের ওদিকে দায়িত্বে থাকতেন, তাদের একদম হাল খারাপ। প্রত্যেক দিন ভোর 5টায় দিলীপ ঘোষ ওই যাবেন ইকো পার্কের ওখানে মর্নিং ওয়াক করতে, আর তিনি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন এবং সেগুলো জ্বালাময়ী বক্তব্য, মিস করা যাবে না। ফলে কাউকে না কাউকে প্রত্যেক দিন ওই ভোরবেলা মোবাইলে বা ওই ঘড়িতে অ্যালার্ম দিয়ে কাক ভরে উঠে দৌড়তে হতো ইকো পার্কে। দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন যে এবার আপনারা ঘুমন, আর কাউকে যাওয়ার দরকার নেই, কারণ ভোর 5টায় প্রাতঃভ্রমণে তিনি যাবেন, কিন্তু কিচ্ছু বলবেন না। পেনশনের খোঁজ খবর নিচ্ছেন নাকি তিনি বিধানসভায় গিয়ে, কিন্তু একবারও নাকি বিধানসভায় যাওয়ার পরেও ওই পরিষদীয় ঘরটার দিকে যাননি, যেটা বিজেপি। এবার বিষয়টা কি, 2 দিন আগেই দিলীপ ঘোষকে প্রণাম করে সুকান্ত শপথ নিতে গেলেন, দিলীপ দিল্লিতে সংসদের বাংলোটা ছেড়ে দিলেন, আর তারপর বিধানসভায় গিয়ে পেনশনের খোঁজ নিচ্ছেন। এতগুলো কাজ পরপর যদি সাজিয়ে দেখেন, ছবি 3টে পরপর সাজিয়ে দেখুন, এগুলো দেখে না বুঝে নিতে হবে জানেন তো, কারণ দিলীপ মুখে কিছু বলবেন না। তার মানে দিলীপবাবু নেতৃত্বের কাছে বাকি দুজনের নামে ভরপুর দিয়ে এসছে, এটা থেকে বুঝতে হবে। বাইরে বলছেন না, তার মানে একেবারে ভরপুর দিয়ে এসেছেন। এখন তার রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছেন। রেজাল্ট যদি উনি দেখতে পান হবে, নইলে আবার মর্নিং ওয়াকে বাক্যবান শুরু হবে। উনি তো বরাবরই ডান্ডা ঘোরান, রাজনীতিতে কাঁটিবাজি, ডান্ডাবাজি কি সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না, বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য, একটা বুথ জেতার জন্য আমরা মরি, আমরা ফাইট করি, আমাদের কর্মী মরছে। আজকে বাংলাতে 21-এর পর থেকে যে সন্ত্রাস হয়েছিল, তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আছে। যেটুকু বিজেপি উঠেছিল, যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে, সংগঠন চাঙ্গা হয়েছে, শুভেন্দু অধিকারী আছে। দিলীপ ঘোষকে নিয়ে বলছেন অশোক দিন্দা, তাও আবার এই ভাষায়। সেই অশোক দিন্দা যিনি আবার পূর্ব মেদিনীপুরের বিধায়ক। তবে খেলা এখানেই শেষ নয়,
বিধানসভার থেকে বিজেপির রাজ্য দফতরে গেছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকে বেরোনোর সময় দিলীপ ঘোষের ব্যাজ বুকে লাগিয়ে হাজির ছিলেন তার অনুগামীরা। তারা দিলীপ ঘোষের সমর্থনে স্লোগানও দিয়েছেন। তার মানে দিলীপ ঘোষ প্রকাশ্যে বলা বন্ধ করেছেন, কিন্তু তার ঘনিষ্ঠ মহল তারা বলা বন্ধ করেনি। আর তিনিও কি ঘনিষ্ঠ মহলে বলা বন্ধ করেছেন? আসল মানুষের মাটির সঙ্গে থাকাই তো দিলীপ ঘোষ, অন্য নেতারা তো বলেন না, সেটা আমি জানি না। দিলীপ দা মাটির সঙ্গে থাকে, দিলীপ দা কর্মীদের সঙ্গে থাকে, দিলীপ দা লড়াইয়ে থাকে, দিলীপ দা ছেলেদের হসপিটালে থাকে। দিলীপ দাকে রাজ্য সভাপতি আমরা দেখতে চাই এবং 2026-এ দিলীপ দাকে নেতৃত্বে পশ্চিমবাংলা তৃণমূলকে হাঁটিয়ে দিলীপ দাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই পশ্চিমবাংলায়। আমরা চাইছি দিলীপ দাকে, এটা আমাদের ব্যক্তিগত যে পশ্চিমবঙ্গে আবার নেতৃত্ব দিই দিলীপ দা। আমাদের দিলীপ দাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি, উনি আমাদের দাদা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দিলীপ ঘোষ স্বেচ্ছায় চুপ করে যাচ্ছেন, আর কোচবিহারের জয়ী প্রার্থী জগদীশ বসুনিয়ার কথা শুনে মনে হচ্ছে তিনি লোকজনকে চুপ করিয়ে দিচ্ছেন, চুপ করে দিতে চান। এই তৃণমূল সাংসদেরই সম্বর্ধনা সভা ছিল কোচবিহারে। বলা হয় জয় নাকি মানুষকে বিনয়ী করে, এটা হয়তো স্বভাবজাত বিনয়। সেই সভায় জগদীশ বসুনিয়া হয়তো বিনয় করেই বলেছেন, কেউ একটা চড় মারতে এলে তারা 10টা চড় মারবেন। বিনয় করেই নিশ্চয়ই বলেছেন, হয়তো আরও বেশি হয়তো বলতে পারতেন, বলেননি। 10টা বলেছেন মানে বিনয় করেই বলেছেন, ধরতে হবে এটা। দেখুন, এই চড় জিনিসটা না ইদানিং তৃণমূল সংস্কৃতির মধ্যে ঢুকে ফুকে পড়েছে বলে মনে হচ্ছে। এই সোমকেও দেখলাম, ভদ্রসভ্য ছেলেটা, সচরাচর তার বিরুদ্ধে অভিযোগ শোনা যেত না, তিনিও এরকমভাবে চড় ধাক্কা ঘুষি কী সব মারলেন, বাদই রাখলেন না ওই রেস্টুরেন্ট মালিককে। সেসব নিয়ে তো কত কিছু কাণ্ড। এবার বসুনিয়া, জগদীশ বসুনিয়া, তিনি এ সমস্ত বলছেন। আর এদিকে দেখুন, লোকসভা ভোটের পর থেকেই দলের কর্মীদের সংযত হতে বলছে তৃণমূল নেতৃত্ব। সারা রাজ্যে যে ছুটকো ছাটখা এই ভোট হিংসা হচ্ছে, তারপরেও বড় কিছু ঘটেনি। তৃণমূলের বিজয় মিছিল অনেক বেশি নিয়ন্ত্রিত। তার কারণ তো নেতৃত্বের ওই একদম সুনির্দিষ্ট নির্দেশ। আচ্ছা, জগদীশ বসুনিয়া তারপরেও কেন চরের হিসেব কষছেন? কোচবিহারের সাংসদ কি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতি বা পুলিশের একাংশের ভূমিকায় ক্ষুণ্ণ বলে এটাই মেজাজ দেখানোর একদম সঠিক সময়? আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চড় মারে আমি পাশের গালটা বাড়িয়ে দিয়ে বলবো এখানেও একটা চড় মারে, এরকম রাজনীতি আমরা করি। কেউ যদি আমাকে একটা চড় মারতে আসে, আমাকে 10টা চড় মারার মতো মানুষ তৈরি থাকতে হবে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। ও আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে উনি আসলে গাইডলাইন দিলেন, তৃণমূল করার গাইডলাইনটা কী হবে সেইটা দিলেন আর কি। কিন্তু এই গাইডলাইনটা শোনার পর একটা কথা মনে হচ্ছে জানেন তো, যে কুচবিহার আসন জেতার পরেও তৃণমূলের মধ্যে কোনো চাপা টেনশন কাজ করছে নাকি। মানে তারাও এই বললেন তো, একটা চড় খেলে 10টা চড় মারার জন্য তৈরি থাকতে হবে। চড় খাওয়ার কোনো আশঙ্কা সেরকম পাচ্ছেন নাকি? মানে জগদীশ বসুনিয়ার সম্বর্ধনা সভাতেই উদয়ন গুহ কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা শহরের ভোটারদের হুঁশিয়ার করছেন, কোচবিহার লোকসভায় গ্রামাঞ্চলে তৃণমূল ভোট পেলেও শহরে সেরকম ভোট পায়নি বলে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তো বলেছেন যে কোচবিহারের শহরাঞ্চলে সরকারি বরাদ্দ যা যা আছে সব বন্ধ। তার দফতরের টাকা তিনি শহর এলাকায় খরচই করবেন না। এমনকি ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার বা আবাস প্রকল্পের টাকা খরচের ক্ষেত্রেও যাতে স্থানীয় নেতৃত্বের হাতে একটু বিচার বিবেচনা করার সুযোগ থাকে, মানে কে কোন দিকে যায়, কে পার্টি করে, কোন পার্টি করে, কাকে ভোট দেয়, এই সমস্ত যাতে ইনক্লুড করা যায় যোগ্যতা মান নির্ধারণের ক্ষেত্রে, সেটাই তো বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আচ্ছা, ভোট দেওয়া তো গণতান্ত্রিক অধিকার, সেই ভোট কোচবিহারের শহরাঞ্চলের মানুষ দেয়নি বলে নিজেদেরই অনুদান যদি মন্ত্রী বন্ধ করে দিতে পারেন, তাহলে
কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকার হিসেব দেওয়া না হলে, কেন্দ্র যদি আবাস প্রকল্প সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেয়, তখন সেটাকে অন্যায় বলা যাবে? তো মানে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। আবার এরকমও হতে পারে যে এই যে আসন ভেবেছিলেন তারা গতবারের থেকেও কম আসন পেয়েছেন, তারা হয়তো ভাবলেন যে এখানে আর কোনো অনুদান বা যা রাজ্যের প্রাপ্য আছে এগুলো কিচ্ছু কেন্দ্র পাঠাবে না। পারে বলতে, এরকম তো হতে পারে না যে A+B² ফর্মুলাটা কোচবিহার জেলা কলকাতায় একরকম আর দিল্লিতে আরেক রকম। দেখুন, কিছু পেলে তবেই কিছু দেবার রীতি যদি সর্বজনগ্রাহ্য নীতি হয়, তাহলে কিন্তু এই টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে তৃণমূলকেও অনেক কাঠখড় পোড়াতে হবে, এটা বুঝতে পারছি। কিন্তু এটা নেতারা কবে বুঝবেন না বুঝবেন জানি না। আলটিমেটলি কে বুঝবেন জানেন? আপনি আর আমি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।